রাজ্য সরকার কতটা বিপদে পড়েছে আমি বলবো আজকে। একই সাথে বলবো কিভাবে পিসি ভাইপো কোম্পানির সর্বনাশ হয়ে গেছে। আর তারও আগে ভোটারদের জন্য অনেক সুখবর পেয়েছি, সেগুলো শোনাবো। আপনারা জানেন কদিন ধরে আমার গলার অবস্থা খুব খারাপ। সিজন চেঞ্জের জন্যই মূলত এটা হয়েছে। ডাক্তার 24 ঘন্টা কথা না বলে থাকতে বলেছেন, সেটা কষ্টকর। আর আজ এমন খবর পেয়েছি, আমি আজ ভিডিও করব না করেও দায়বদ্ধতা থেকে, ভালো খবর দেওয়ার দায়বদ্ধতা থেকে আমি আজ আপনাদের খবর পরিবেশন করব। এই খবর, এমন খবর আজকে দেব যাতে আপনারা বুঝতে পারবেন সরকার কতটা বিপদে। আর ভোটারদের মুখে এবার হাসি ফুটবেই। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর কিভাবে ভোটারদের মুখে হাসি ফুটবে আর কেন পিসি ভাইপোর কান্না জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, সবার আগে সুখবরটা দেওয়াই ভালো। আমরা জানি এই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া কঠিন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট করা উচিত। আপনাদের জানাই, ইতিমধ্যেই ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যেটা আছে সেটার জন্য দাবি জানিয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। আপনারা বলবেন আগেও তো কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তাতে কি হয়েছে? এবার কি কি বদল, তাতে ভোটারদের আশ্বস্ত হওয়ার যে জায়গা আছে সেটা আমি বলবো। প্রথমে বলি, এই রাজ্যে 480 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট হবে 2026-এর নির্বাচনের জন্য। এর মধ্যে অর্ধেক মানে 240 কোম্পানি বাহিনী 1 মার্চ রাজ্যে চলে আসবে। মানে 1 মার্চ থেকে তারা শুরু করে দেবে যেসব স্পর্শকাতর এলাকা আছে সেখানে টহলদারি ইত্যাদি বিভিন্ন কাজ। পরের যে বাকি 240 কোম্পানি, সেই বাহিনী এসে যাবে 10ই মার্চের মধ্যে। আমি আপনাদের বলেছিলাম 10ই মার্চের আগে এ রাজ্যে ভোট ঘোষণা সম্ভব নয়। এখন আমি বলছি সেটা আরো কয়েকদিন পিছিয়ে 14-15 তারিখ হতে পারে। অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বাংলায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এত বাহিনী এত আগে থাকতে কেন, আপনারা ভাবুন। রাজ্যে যেই মুহূর্তে ভোট ঘোষণা হয়ে যাবে পুরো দায়িত্ব এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে নেবে। রাজ্য পুলিশের কথায় কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট হবে না। ঠিক হয়েছে। এই যে 240 কোম্পানি আছে তার মধ্যে সিআরপিএফ থাকবে, বিএসএফ থাকবে, সিআইএসএফ মানে যারা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি থাকবে এবং এসএসবি। এই যে 5 ধরনের বাহিনী আসবে, তারা কোথায় যাবে, কি করবে, এই সব কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব আর রাজ্য পুলিশের হাতে থাকবে না। দায়িত্ব নেবে সিআরপিএফ। আমি যে নির্দেশ পেয়েছি তাতে স্পষ্ট করে লেখা আছে, সিআরপিএফ উইল কোঅর্ডিনেট দ্য মুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফোর্সেস। খুব চালাকি হতো কেন্দ্রীয় বাহিনীকে ঠিক জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় বসিয়ে রেখে দেওয়া, ভুল রাস্তায় ঘুরিয়ে দেওয়া, এসব চালাকি আর করতে পারবে না পিসি ভাইপো কোম্পানি। আপনারা জানেন যে এক কোম্পানি বাহিনী মানে তাতে 72 জন, সাধারণত কম বেশি একটু একটু হয়, 72 জন জওয়ান থাকেন। এই যে এক একটা কোম্পানি, তার মধ্যে 8টি সেকশন তারা বিভিন্ন বুথে থাকবে, যেখানে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র হবে সেখানে থাকবে। এবং অন্যান্য ডিউটি, যেমন ভোট হয়ে যাওয়ার পর ইভিএমটা নিয়ে যাওয়া হবে স্ট্রং রুমে, সেখানের দায়িত্ব এই দায়িত্বে থাকবে। এবার প্রথম একটা করে সেকশন, মানে প্রত্যেকটা কোম্পানির, তারপরে 480 কোম্পানি ফোর্স আসছে, 480 সেকশন রিজার্ভ করে রাখা থাকবে কুইক রিয়াকশন টিম হিসেবে। এই কিউআরটি রাখাটা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা মানে ভোট গণনা পর্যন্ত। এবার ভোট গণনা কেন্দ্রের ভিতরেও
কেন্দ্রীয় বাহিনী থাকবে, শুধু বাইরে নিরাপত্তা ঠিক করা নয়, সেখানে কোনো কারচুপি হচ্ছে কিনা, কাউকে কেউ ভয় দেখাচ্ছে কিনা, যাবতীয় কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য। যারা ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে যারা ভোট গণনার কাজ করবেন, কোনো রাজনৈতিক দলের হতে পারেন বা রাজ্য সরকারি কর্মী যারা গণনা করবেন, তাদের নিরাপত্তা, তাদের কেউ হুমকি দিচ্ছে কিনা সেটাও দেখা হবে। আরো একটা সুখবর তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে দেখুন, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন, রাজ্য সরকার একটি নির্বাচিত সংস্থা আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এইবার এই দুটোই কিন্তু আবার সাংবিধানিক সংস্থা, কারণ সংবিধান মেনেই শপথ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা। এদের মধ্যে যে পাল্টা দোষারোপ চলছে এতদিন ধরে, সেটা থেকে সুপ্রিম কোর্ট বুঝে গেছে যে এই রাজ্যে, ভারতের অন্যান্য জায়গায় যা নিয়ম তাই হবে, কিন্তু এই রাজ্যে এত গোলমাল, তাই অসঙ্গতি যেসব ভোটারদের রয়েছে তাদের নাম বাদ দেওয়া নিয়ে যে গোলমাল, সেটা মেটানো সম্ভব নয়। কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না। তাই নিরপেক্ষভাবে ভোটারদের নথি খতিয়ে দেখা, তাদের ভোটার তালিকায় রাখা হবে না বাদ দেওয়া হবে, এই সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট বলেছে আর কোনো বিকল্প নেই। তারপরেই তারা বলেছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা নির্দেশ দিয়েছে বিচার বিভাগীয় অফিসার নিয়োগের ব্যবস্থা করুন। বলা হয়েছে স্পষ্ট করে, বাংলায় যে পরিস্থিতি সেটা অস্বাভাবিক পরিস্থিতি, তাই স্বাভাবিক নির্দেশ দেওয়া যাচ্ছে না, অস্বাভাবিক নির্দেশ দেওয়া হলো। এটা কিন্তু বাঙালি হিসেবে লজ্জার। ভারতের 12টি জায়গায় এসআইআর হচ্ছে, গুজরাটে প্রচুর নাম বাদ গেছে, কোনো গোলমাল নেই, লক্ষ লক্ষ নাম বাদ গেছে, তারা মৃত, হারিয়ে যাওয়া, ভুয়ো, বিদেশি বাদ গেছে। বাংলায় যে এত কিছু হলো, সব মিলিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা ভোটারদের নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন বিচার বিভাগীয় আধিকারিকরা। তারা কারা? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কর্মরত বা অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করবেন। যারা বিচারক, তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে কারা সঠিক তথ্য দিয়েছে, কারা জাল তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে চাইছে। এতদিন ওই ইয়ারোরা এই সিদ্ধান্তটা নিচ্ছিলেন, মাইক্রো অবজারভাররা কিছু বললে তারা সেই কাজটা করতে চাইছিলেন না। এবার সরাসরি বিচারক নির্দেশ দেবেন। অলরেডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নিয়ে বৈঠক, আলোচনা ইত্যাদি শুরু করে দিয়েছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, বারংবার হলফনামা দিতে বলা হয়েছে ডিজিকে, এবার বলা হয়েছে এসআইআর নিয়ে যতগুলো হিংসার ঘটনা ঘটেছে প্রত্যেকটার রিপোর্ট দিতে হবে পুলিশ কি করেছে, সেই সময় পুলিশ কি করছিল, পরে কি করেছে। প্রয়োজনে পদক্ষেপ না করলে ফল ভুগতে হবে ডিজিকে, অন্য কাউকে নয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কেউ বাঁচাতে পারবে না, তিনি আইপিএস অফিসার, ডিজিকে বলে দিয়েছেন। কিন্তু সঠিক সময় যদি এসআইআর না শেষ করা যায় তাহলে কি হবে? নির্বাচন কমিশনকে এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, তো কমিশন জানিয়েছে সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। তবে কি রাষ্ট্রপতি শাসন? সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখে প্রথম তালিকা বের করে ফেলতে হবে, কিন্তু তাতে যদি পুরো কাজটা শেষ না হয় তাহলেও তারপরে দফায় দফায় তালিকা বের করা চলবে, কিন্তু সব তালিকা বের করার আগে ভোট তো হবে না। এবং আশ্চর্যের বিষয়, এসআইআর এর 95% কাজ হয়ে যাওয়ার পরেও শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী আবেদন করেছেন 2025 সালের গোড়ায়, মানে 24-এর লোকসভা ভোটের পরেও যেসব ভুয়ো জালি মৃত ভোটারদের ঢোকানো হয়েছে সেই ভোটার তালিকায় ভোট করা হোক। সুপ্রিম কোর্ট শুনে বলেছে এটা হাস্যকর। কথা কি ছিল, 21 তারিখে শুনানি শেষ, 21 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রিনিং হবে, মানে নিষ্পত্তি হওয়া দরকার, মানে যেগুলো নথি যাচাই ইত্যাদি কাজগুলো শেষ করে ফেলা হবে।
কিন্তু সেটা নেই। তাই 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে কি যাবে না এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। এবার সেটা নিশ্চিত হওয়া গেল যে হবে না, সম্পূর্ণ তালিকা প্রকাশ করা যাবে না। কালকে নির্বাচন কমিশন জানিয়েছে যে 95% ক্ষেত্রে কাজ হয়ে গেছে, 5% ক্ষেত্রে। এই 5%টা কত ভোটার জানেন? 50.54 লক্ষ, মানে 50,54,000 ভোটারের তথ্যে অসঙ্গতি আছে, যেগুলো ইয়ারোরা জোর করে ঢোকাতে চাইছেন, ডিএমরা যেগুলো ঝুলিয়ে রেখেছেন। এই কাজটা করে ফেলতে হবে। এটা নিঃসন্দেহে ভোটারদের জন্য সুখবর, বাংলার মানুষের জন্য সুখবর, কিন্তু লজ্জারও। আমি বারবার বলছি, আমার তো লজ্জা হয়। দেশের যে কোনো জায়গায় গেলে এমনিতেই বাংলার নামে অনেক কিছু শুনতে হয়, এবার এটাও শুনতে হবে যে ভোটার তালিকা তৈরির মতো একটা সাধারণ কাজে বিচারক বিচারপতিদের রাস্তায় নামতে হলো, সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে। তার মানে রাজ্য প্রশাসনের উপরে কোনো ভরসা নেই সুপ্রিম কোর্টের। আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম ক্যাম্পেইন কলিং মিডিয়ায়, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রাজ্যসভার সাংসদও, তিনি এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলতে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা আসলে কি হয়ে রয়েছে সেটা নিয়ে একটা দারুণ কথা বলেছেন। আপনারা একটু শুনুন। এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, এটাকে লজিক্যাল ইডিওসি। সেই লজিক্যাল ইডিওসিটা তৈরি করার পেছনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশাসনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর নির্বাচন কমিশন তো নিঃসন্দেহে তারা ইডিওসিতে দাঁড়িয়ে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে বহুবার আমি বলেছি। শুনলেন? এই রাজ্য সরকারের উপরে আসলে সুপ্রিম কোর্টের আস্থা কি করে থাকবে বলুন? সেই কবে বলা হয়েছিল যে বকেয়া ডিএর 25% দিয়ে 50% দিয়ে দেওয়া হোক, রাজ্য আবেদন করে এতটা পারবো না, তার জন্য 25% দিয়ে দেওয়া হোক, দেওয়া হলো না। আবার সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট দেওয়া হোক, কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সত্তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে একটা কমিটি তিনি বানিয়েছেন, সুপ্রিম কোর্ট একটা কমিটি বানিয়েছে, এই দুটো কমিটি মিলে নাকি ওটার সিদ্ধান্ত নেবে। আসলে উনি ডিএটা দেবেন না, ওটা দিতে চাইছেন না, এইসব অজুহাত তৈরি করছেন। সেটা নিয়েও বিকাশবাবু কি বলেছেন একবার শুনুন। রাজ্য সরকারের প্রশাসনিক কর্তারা তাদের যদি ন্যূনতম আত্মসম্মান বোধ, নৈতিকতা বোধ থাকে, তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। যে আমরা পারছি না, বারবার আমাদের পরিচালন করবার জন্য বিচার ব্যবস্থাকে, বিচার প্রক্রিয়ায় নিযুক্ত মানুষকে দায়িত্ব দিতে হচ্ছে। এর থেকে লজ্জার কি হতে পারে? রাজ্য সরকার টাকা নেই বলছে, বলছে আমার টাকা নেই, আমি দিয়ে দিতে পারবো না, আমি অথচ অন্যান্য খয়রাতি করতে পারবো। মানে এটা তো সুপ্রিম কোর্টে দেখ, ইতিমধ্যেই ভোটের আগে এত ভাতা কেন তা নিয়ে প্রশ্ন উঠে গেছে আদালতে, কিন্তু টাকা নেই এই কথাটা কি সুপ্রিম কোর্ট আবার শুনবে? কারণ এবারও যে টাকা দেওয়া হলো না তাতে তো আদালত অবমাননা করেছে রাজ্য সরকার। কি বলছেন বিকাশবাবু? ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার তারা অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে গেছেন এবং সেই মানুষকে তারা এখন মোহগ্রস্ত করতে চাইছেন। একটা মোহর ব্যাপার হচ্ছে ধর্মের আফিং, আরেকটা হচ্ছে এইরকম তথাকথিত ভাতা। আসলে রাজ্য কি সুপ্রিম কোর্টের সঙ্গেও সংঘাতে যেতে চাইছে? ইসির সঙ্গে তো গেছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে গেছে, সুপ্রিম কোর্টের সঙ্গেও কি সংঘাত? এ নিয়েও কথা বলেছেন ওই সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি সেটা শোনাবো তিনি যে কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শুনুন। তা তো পার পাওয়া তো যায় না, কিন্তু ওই দুরাত্মার ছলের কি আছে, দুরাত্মার ছলের অভাব হয় নাকি, এসব দুরাত্মারা বিভিন্ন ছল করে আসল বিষয়বস্তু থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রপতি শাসনের পথে যাচ্ছে রাজ্য। দেখুন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বলেছে যে ভোটার তালিকার সংশোধন পুরো শেষ না হলে সংবিধান যা বলেছে তাই করব। 7 মের আগে এই রাজ্যে নতুন সরকার গঠন করতেই হবে, তা না হলে সাংবিধানিক সংকট। কিন্তু তার আগে নির্বাচনের প্রস্তুতির জন্য 1-1.5 মাস সময় লাগে। সেই সময় যদি পার হয়ে যায়, যদি দেখা যায় যে এমন সময় ভোট ঘোষণা করতে হচ্ছে তাতে 7 মের পরেই সরকার গঠন হবে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন নিশ্চিত। কিন্তু আমি অনেকদিন আগে থাকতেই বলছিলাম যে মুখ্যমন্ত্রী স্বয়ং রাষ্ট্রপতি শাসন চাইছেন।
তার অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি মতো। ঘোষণা করেছেন টাকা নেই। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই রাজ্যটা না দুরাত্মায় ভরে গেছে। লজ্জার কথাটা, লজ্জার। তবু শুনুন সেই লজ্জার কথাটা। বিকাশ বাবুও কি লজ্জা পেলেন? যে রাজনৈতিক দলের উত্থান হয় মিথ্যা প্রচারের মধ্য দিয়ে সততার প্রতীক বলে, যে রাজনৈতিক দলের সমস্ত ফান্ডিং হয় চিট ফান্ডের টাকায়, অর্থাৎ গরিব মানুষের টাকা কেড়ে নিয়ে, সেই রাজনৈতিক দল দুরাত্মা ছাড়া অন্য কিছু হতে পারে? এটা আমার মনে কখনোই হয়নি। দুরাত্মায় ভরে গিয়েছে। ভাতা, নির্বাচন আর ঋণ। ঋণের বোঝাটা কোথায় যাচ্ছে চিন্তা করা যাবে না, চিন্তা করা যাবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিষয়ে বক্তব্যের পর আরো কিছু কঠিন কঠিন প্রশ্ন তিনি তুলেছেন। আমি পরপর আপনাদের সবটা একবার শুনিয়ে দিই। পশ্চিমবঙ্গের অর্থনীতি শ্মশান যাত্রা করে দিয়েছেন তিনি। যে পরিমাণ টাকা ঋণ করেছেন সেই টাকাটা ফেরত দেবেন কোত্থেকে? মদ বিক্রির থেকে যে টাকা আসে সেই টাকা তো খুব বাড়বে না। তিনি তো এখন দুয়ারে দুয়ারে মদ প্রকল্প চালু করেছেন। তা দিয়ে যা রেভিনিউ আসছে সেই রেভিনিউ দিয়ে কিন্তু এই দেনা মেটানো যাবে না। কত লক্ষ টাকা দেনা করেছেন তিনি গত কয়েক বছর, টাকাটা ফেরত দেবে কে? টাকাটা ফেরত দিতে হবে আমাকে, আপনাকে, আমাদের করের টাকা দিয়ে। যারা আজকে পাচ্ছেন ওই সমস্ত ভাতার টাকা, তারা জেনে রাখুন তাদের ঘাড় ভেঙে টাকা আদায় করুন। তো বন্ধুরা, এই মুহূর্তে এই প্রতিবেদন যখন দেখছেন, তখন রাজ্যে যত শিশুর জন্ম হলো তারা প্রত্যেকে না নিজের অজান্তে ৮১,০০০ টাকার ঋণ মাথায় নিয়ে জন্মালো। আমরা জানি মধ্যবিত্ত চাকুরিজীবীর কাছে মাসে ৮১,০০০ টাকা রোজগার অনেক দুরূহ বিষয়, খুব কম মানুষই পারেন। বহু পরিবার আছে এই টাকাটা পেলে ৬ মাস সংসার চালাতে পারে, অথচ সেই বাড়ির শিশুর মাথাতেও না ৮১,০০০ টাকার ঋণ। এই সরকারটা যদি আরো কিছুদিন টেকে না, আমি বলছি ১ বছরের মধ্যে বাঙালির মাথা পিছু ঋণ হবে ১,০০,০০০ টাকা। শিশু জন্মাবে, জানতেও পারবে না তার মাথায় অত ঋণ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে সত্যিদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।